যে একটুখানি ভিডিও করে নিচ্ছি। অপূর্ব। আসছি 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 এই যে। হ্যাঁ আপনি কি নামবেন? অবশ্যই অবশ্যই নামবো। আজকে আমরা আইজল থেকে যাত্রা শুরু করলাম। আজকে সকালবেলা উঠেই দেখি মুখ চোখগুলো ফুলে গেছে, মনে হয় অ্যালার্জি হয়েছে। কেন হয়েছে বুঝতে পারলাম না। আজকে আমাদের আইজল থেকে ঘোরার দ্বিতীয় দিন। আজ আমরা কোথায় কোথায় যাব সেটা এই যে তোমরা ড্রাইভার ভাইয়ের মুখ থেকে শুনে নাও। আজকে আমরা কোথায় কোথায় যাব আইজল থেকে? সালামান টেম্পল, সালামান টেম্পল আর Union Park, क्या Larsavunga Park, क्या पार्क? Larsavunga, लार्सावुआ আর Skywalk. স্কাই ওয়াক। তোমরা দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই। আর আমাদের সঙ্গে এই যে রয়েছে আমার বোন উমা, আর মাঝখানে এই যে আমার বান্ধবী কাম বোন তাতু, আর ওই পাশে শ্বেতা বসে রয়েছে। আর পেছনে রয়েছে আমার, দেখা যাচ্ছে না ওদেরকে, পেছনে বসে রয়েছে আমার বোনের হাজবেন্ড আর ওর বন্ধু সুশান্ত দা। সকাল সকাল কিন্তু আমরা হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে কিন্তু বেরিয়ে গেলাম। এই যে পেছনে সবাই বসে আছে। আচ্ছা কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আমার মুখটা কিন্তু প্রচন্ড ফুলে গেছে। এখন জানি না এখানকার ওয়েদারের জন্য নাকি কালকে বাম্বু স্যুপ খেয়েছিলাম সেই জন্য, জানি না কি কারণে অ্যালার্জি হলো। সকালবেলা উঠে দেখছি মুখটা প্রচন্ড ফুলে রয়েছে। অ্যালেগ্রা খেলাম, দেখি কি হয়। এই আইজল শহর থেকে বেরোবার মুখে কিন্তু গাড়ির লম্বা লাইন, আর ওপাশ থেকে একটা বাস আসছে, কিন্তু রাস্তাটা এতই সংকীর্ণ, খুব ধীর গতিতে বাসটা এগিয়ে যাচ্ছে। এখানকার রাস্তাঘাট দেখলাম পাহাড়ি এলাকার জন্যই সম্ভবত খুবই চাপা। তবে আইজলে যদিও রাস্তাঘাট এরকম দুটো গাড়ি তাও যেতে পারে, কিন্তু বড় বড় দুটো গাড়ি পাশাপাশি যাওয়া কিন্তু দুষ্কর। এই রাস্তার পাশেই কিন্তু সব ফল সবজির দোকান বসেছে। আমরা যদি আসবো একদিন। এখানে রাস্তার ধারে ধারে এই যে দোকান সাজিয়ে নিয়ে সব বসে আছে, বিভিন্ন রকমের সবজি ফল। দেখো তারপরে কাগজের মোড়া মোড়া, পাতার মধ্যে মোড়া মোড়া কি যেন বিক্রি করছে। এখন এটা কি জানি না, অবশ্য পরে তোমাদের জেনে নিয়ে জানাবো। আমরা একদিন আসবো ওই মার্কেটে। দেখো রাস্তার এই যে ফুটপাত যেটা রেলিং, যেটা রেলিং এর মধ্যে কিন্তু প্রচুর দোকান, প্রচুর দোকান। দেখো চিকন গুলো দেখো কিভাবে চালিয়ে চালিয়ে নিয়ে বিক্রি করছে ওজন করে করে। রাস্তার দুধারে প্রচুর দোকান, প্রচুর বিভিন্ন ধরনের সামগ্রী সাজিয়ে নিয়ে। এই মিজোরামের দেখো এখানে ড্রাগন ফল নিয়ে বসেছে। দেখো রোদের কিন্তু প্রচন্ড তীব্রতা, দেখ। হ্যাঁ ওই জন্যই মনে হয় এখানে না অতটা ইয়ে নেই, পাহাড়ি এলাকা হলেও ঠান্ডাটা নেই প্রচন্ড। মানে উত্তর পূর্ব গোলার্ধে অবস্থিতের জন্যই মনে হয় এটা এরকম। না পাহাড় নিচু, তাছাড়া সূর্যও প্রচন্ড এখানে। কি आपका यहाँ पे कार में हॉर्न मारना अलाउ नहीं है? नहीं हेलो तो है लेकिन नहीं मारता है हम लोग। अच्छा अच्छा अच्छा, पोल्यूशन रोकने के लिए। नॉइज पोल्यूशन। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমাদের ওখানে কেউ এর তোয়াক্কাই করে না। আর এখানে কোনো রকম আইন ছাড়াই কিন্তু এখানকার ড্রাইভাররা গাড়িতে কিন্তু কোনো রকম হর্ন মারে না। প্রত্যেকটা গাড়ি দেখছি একদম চুপচাপ এগিয়ে যাচ্ছে। হ্যাঁ চারপাশে নিজেরাই খেয়াল করে এগোচ্ছে, মানে কোনো রকম। সর্বপ্রথম আমাদের গাড়ি এগিয়ে চলল লালসাভুঙ্গা পার্কের দিকে। এখান থেকে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। এই সৌন্দর্যের টানে বহু পর্যটক ছুটে আসে প্রতি বছর এখানে। পাহাড়ের কোলে এই সুন্দর মেঘেদের আনাগোনা মনকে যেন মুহূর্তে ভালো করে দেয়। এখানকার সংকীর্ণ পথ বেয়ে
আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। খুব দক্ষ ড্রাইভার না হলে এই রাস্তায় গাড়ি চালানো কিন্তু ভীষণ দুষ্কর। আকাশটা দেখ কি দারুণ, আকাশটা ঝকঝক করছে একেবারে। আমাদের গাড়ি যত এগিয়ে যেতে লাগলো আশপাশে নজরে এলো অনেকগুলো চার্চ। এখানকার বহু মানুষ কিন্তু খ্রিস্ট ধর্মাবলম্বী, তাই এত চার্চের ছড়াছড়ি। এই সুন্দর মেঘেদের বুক চেড়ে আমাদের গাড়ি এগিয়ে চলল সামনের দিকে। আর গাড়ির কাচের ফাঁক দিয়ে দিয়ে দেখা যেতে লাগলো পাহাড়ের শ্রেণী। দেখো রাস্তা কিন্তু একেবারে সরু, মানে একটা গাড়ি গেলে আর একটা গাড়ি কিন্তু ওই দিক থেকে আসতে পারবে না। এ দেখো একেবারে সরু রাস্তা। এখন ওই দিক থেকে একটা গাড়ি আসলে কি করে পাস দেবে ঠিক জানি না। এই চারিপাশে কিন্তু ঘন্টি পোকার আওয়াজ হচ্ছে। এই দেখো, এই দেখো চারিপাশে ঘন সবুজ বন আর মাঝখান দিয়ে সরু রাস্তা। এই যে আমরা কিন্তু পৌঁছে গেছি লালসা ভুঙ্গা পার্কে। এর ভেতরে কি আছে জানি না, ভেতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি কি আছে। লালসা ভুঙ্গা পার্কের প্রবেশের পূর্বে এখান থেকে পার হেড আমাদের 50 টাকা করে টিকিট করে নিতে হলো। এবার গাড়ি এগিয়ে চললো এই লালসা ভুঙ্গা পার্কের ভেতর দিকে। এখানকার প্রাকৃতিক পরিবেশ কিন্তু সত্যি ভীষণ সুন্দর। যারা প্রকৃতিকে ভালোবাসো তারা অবশ্যই এখানে আসতে পারো, ভীষণই সুন্দর। এখানকার ভিউ কিন্তু অসম্ভব সুন্দর, দেখো অসম্ভব সুন্দর। এই যে লালসা ভুঙ্গা পার্কে এটাই আমাদের লাস্ট ডেস্টিনেশন, যেখানে নাকি গাড়ি থেকে আমাদের নেমে পড়তে হবে। লালসা ভুঙ্গা পার্কে এসে সত্যি পাহাড়ের এই সুন্দর দৃশ্য দেখে আমি ভীষণ অভিভূত। অপূর্ব অপূর্ব, চিন্তাই করা যায় না, এত সুন্দর, কি সুন্দর, অসম্ভব সুন্দর ভিউ। এই দেখো কি সুন্দর, অপূর্ব অপূর্ব, এই সত্যি অপূর্ব। হ্যাঁ, যে কেউ মানে এখান থেকে আসলে পরে যেতে চাইবে না, এত ভালো লাগছে, অসম্ভব সুন্দর, চিন্তাই করা যায় না, এত সুন্দর, কি দারুণ লাগছে গো, ইস অপূর্ব অপূর্ব, ওহ দারুণ দারুণ, উফ। আমরা বিদেশ বিদেশ করে মরি, কিন্তু দেখো আমাদের এখানেও কিন্তু এত সুন্দর ভিউ, এটা কিন্তু বিদেশের থেকে কোনো অংশে কম নয়, অপূর্ব। এই যে আমরা কিন্তু লালসা ভুঙ্গা পার্কে দাঁড়িয়ে আছি, এখানকার যে অসাধারণ যে ভিউ, মানে কল্পনাও করা যায় না, এত সুন্দর পাহাড় শ্রেণী, মানে দেখে সত্যি আমি ভীষণ অভিভূত। এটা কিন্তু লালসা ভুঙ্গা পার্কের একটা সাইড। এবার আমরা এই সাইডটা দেখে এর অপর পাশে আরেকটা সাইড আছে যেখান থেকে নাকি সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়, আর সেখানে রয়েছে দুটো দোলনা ব্রিজ। আমরা এখন সেই দিকে যাব। এই দৃশ্য মনে করিয়ে দেয় আমাদের দেশ সত্যি সকল দেশের সেরা, মানে সত্যি মনে হচ্ছে না এখান থেকে যাই, কিন্তু যেতে তো হবেই। অপূর্ব এই লালসা ভুঙ্গা পার্কের অপূর্ব সৌন্দর্য দু চোখ ভরে দেখে আমাদের গাড়ি এগিয়ে চলল এই পার্কেরই ডান দিকে। এখান থেকে আমাদের ট্রেকিং করে পাহাড়ের আরও ওপরে চড়তে হবে, এবং সেখান থেকেও কিন্তু পাহাড়ের অপূর্ব সৌন্দর্য পর্যবেক্ষণ করা যাবে। লালসা ভুঙ্গা পার্কের আরেক দিকে আমাদের গাড়ি এগিয়ে চলল। গাড়ি কিন্তু একদম পাহাড়ের উপরে যাবে না, কিছুটা গিয়ে গাড়ি আমাদের নামিয়ে দেবে, এবং সেখান থেকে আমাদের ট্রেকিং করে চড়তে হবে পাহাড়ের অনেকটা উপরে। এখানে কিন্তু এখন আমাদের গাড়ি থেকে নামতে হবে। দেখলাম আগে থেকে এসে আরও একটা গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে। এখানে দাঁড়িয়েও কিন্তু পাহাড়কে অপরূপ মনে হচ্ছে, যেন মনে হচ্ছে চোখের সামনে একটা জীবন্ত ছবি, অপূর্ব। এটা কিন্তু লালসা ভুঙ্গা পার্কেরই আরেকটি সাইড থেকে ভিডিও করছি। প্রত্যেকটা সাইডই কিন্তু অসম্ভব সুন্দর। এই দেখো, তোমরা বুঝতে পারছো কি না,
দারুণ, অপূর্ব। এই দেখুন সেই নিচেও কিন্তু দেখো, কত নিচেও দেখো ঘর রয়েছে। মানুষ কোথায় বাস করছে দেখো, কত নিচে। তোমরা বুঝতে পারছো কিনা জানি না। আমরা এখন এই সৌন্দর্য উপভোগ করবার জন্য এই যে এই রাস্তা দিয়ে হেঁটে ওপরে উঠে যাব। এই আমাদের সঙ্গী সাথীরা অলরেডি ওঠা শুরু করেছে। আমি সকলের পেছনে ভিডিও করতে গিয়ে আমি সকলের পেছনে। এইভাবে দেখো ঢালু হয়ে নিচ থেকে ওপরে উঠে গেছে। আর পাশেই দেখো পাহাড় শ্রেণী ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে। অপূর্ব ভিউ। তাই রাস্তা দিয়ে খাড়াই পথ বেয়ে উপরে উঠতে উঠতেও একটু ভিডিও নিতে মন চাইলো, তাই নিয়ে নিলাম। হাঁপাচ্ছি রীতিমতো আমি। ফাঁক দিয়ে দিয়ে পাহাড়ের কি অপূর্ব সৌন্দর্য দেখা যাচ্ছে। আর ওপরে আকাশটাও কিন্তু অসম্ভব সুন্দর। ওই যে আমাদের গন্তব্য ওইখানে, ওরা সব উঠে গেছে। এই যে হ্যাঁ, আপনি কি নামবেন? অবশ্যই, হ্যাঁ অবশ্যই নামবো। আর ওই যে উপরে আর উঠতে পারবেন না কিন্তু। আমি পারবো, ওই উপরে একদম উঠবো। আচ্ছা, এই ব্রিজটা দিয়ে এখন এগিয়ে যাব, কিন্তু ব্রিজটা দিয়ে এগিয়ে যাওয়ার সময় ভিডিও করার রিস্ক নিলাম না। লালসাভুঙ্গা পার্কের এই দোলনা ব্রিজের ওপরে উঠেও কিন্তু প্রকৃতির অপূর্ব শোভা পর্যবেক্ষণ করা যায়। তবে কম বয়সী ছেলেমেয়েরা যেমন অনায়াসে এটা অতিক্রম করতে পারে, তবে যাদের একটু বয়স বেশি তাদের কিন্তু এই পথটা অতিক্রম করা অবশ্যই কষ্টসাধ্য ব্যাপার। যেটা আমার ভীষণ কষ্ট হয়েছিল, তবুও এই পথটা অতিক্রম আমি করতে পেরেছিলাম। ব্রিজের মুখে চলে এসে একটু ভিডিও করে নিলাম। এবার উঠার পালা ওপরে। এই ওপরটাও কিন্তু বেশ খাড়াই, জানি না কতটা যেতে পারবো, তবে চেষ্টা করি। এই দেখো এখানে রেলিং রয়েছে, এই রেলিং ধরে ধরে এখন দেখি কতটা উপরে উঠতে পারি। এই দেখো আওয়াজ শুনতে পাচ্ছ? এগুলো নাকি ঘন্টি পোকার আওয়াজ, শুনতে পাচ্ছ? এই যে আবার থেকে থেকে হচ্ছে, আবার থেমে যাচ্ছে। এখন এই রেলিংটা ধরে ধরে দেখি এই পাথুরে পথ ধরে কতটা উপরে উঠতে পারি। অনেকটাই কিন্তু ওপরে, জানি না কতটা উপরে উঠতে পারবো। দেখো উপর থেকেও ভিউটা দেখো, একটু অসম্ভব সুন্দর। অনেকটা উপরে উঠে এসেছি, কিন্তু আর কতটা উঠতে পারবো জানি না। উপরে আর একটা দোলনা ব্রিজ রয়েছে শুনলাম, দেখা যাক, তবে চেষ্টা করব। বাচ্চা ছেলে মেয়েদের অতটা কষ্ট নেই, কিন্তু আমাদের মতন বয়স্ক যারা তাদের অবশ্যই কষ্ট। তবে দেখি হার না মেনে ওঠার চেষ্টা করি, পারি কি না। সরু পাহাড়ি পথ। এই দেখো দোলনা ব্রিজটা পেরিয়ে আমি অনেকটা উপরে উঠে এসেছি। এ দেখো এখান থেকে ভিউটা কেমন লাগছে তোমাদের একটু দেখাই। তবে ভেবেছিলাম উঠবো না, আমাকে সবাই বারণ করলো। আমার বয়সজনিত কারণেই 62+, যদিও বয়সটা উল্লেখ করছি এই জন্যই। অনেকেই আছে বয়সের কথা ভেবে এইরকম জার্নি করতে চায় না। আমি তাদেরকে বলতে চাই, যদি শরীর ঠিক থাকে তাহলে অবশ্যই ওঠা এমন কিছু ব্যাপার না, উপরে ওঠা সম্ভবপর। আমিও কিন্তু মোটামুটি অনেকটা রাস্তায় উপরে উঠে এসেছি। ওই যে ওইখানে বিশ্রাম করার একটা জায়গা রয়েছে, ওখানে একটু বসবো, বসে আবার সামনের দিকে গিয়ে যাব। সামনে রয়েছে আরেকটি ঝুলন্ত ব্রিজ। এই যে এখানে কিন্তু উপরে উঠে এসে এখানে বিশ্রাম করার জায়গা রয়েছে, আর এই যে এখানে রয়েছে আরেকটি ঝুলন্ত ব্রিজ। নামটা ঠিক দূর থেকে বুঝতে পারছি না। क्रॉस टैंग लाई। अच्छा अच्छा, क्रॉस का पहाड़ का ब्रिज। क्रॉस का मतलब पहाड़ का ब्रिज। टांग मतलब पहाड़, टांग मतलब पहाड़, और ली मतलब ব্রিজ। এখানকার স্থানীয় যারা আছে তাদের ভাষাতে
ওনারা বলে দিলেন। আর এই দেখো এখান থেকে একটু ভিউটা দেখো। এবার আমিও কিন্তু ওই দোলনা ব্রিজটা পার হব, একটা পেরিয়ে এসছি আর একটা পার হব, দেখি পারি কি না। 62 ইয়ার্স প্লাস আমি, তাও মনের জোর নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, দেখা যাক কতটা সাকসেস লাভ করি। এই যে আমার সঙ্গী সাথী যারা ছিল, আমার ফটোগ্রাফির চক্করে তো আমি পিছিয়ে পড়েছিলাম। এই যে ওরা কিন্তু ব্রিজটাকে কভার করে ওপার থেকে আবার এপারে ফিরে আসছে। আমি কিন্তু এখনও যেতে পারিনি, দেখা যাক আমি কতটা যেতে পারি। এই দেখো এখান থেকেও তোমাদের একটু ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো অসম্ভব সুন্দর। এই যে আমিও কিছুটা রয়ে এসছি, সবাই বারণ করলো যে আর যেতে হবে না। এই দেখো প্রচুর ইন্টারেস্ট, হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি। হ্যাঁ ইন্টারেস্ট তো আছেই, এখন জানি না আরো যখন বয়স হবে 62 প্লাস 63 রানিং, আমাকে দেখে সকলে অনুপ্রাণিত হবে, কিন্তু সেই জন্যই আমি আমার বয়সটা এখানে উল্লেখ করলাম। বয়সটা উল্লেখ করা কিন্তু কোনো প্রয়োজন ছিল না, তবুও হ্যাঁ বয়স তো বাড়বেই, কিন্তু বয়স বাড়লেই যে সমস্ত কিছু ত্যাগ করতে হবে এমন কিন্তু নয়। যে কোনো বয়সে যে কোনো কিছু করা কিন্তু যেতে পারে। যে আমাকে দেখে তোমরা অনুপ্রাণিত হবে, সেই জন্যই কিন্তু আমি আমার বয়সটা এখানে উল্লেখ করলাম। হ্যাঁ, মনের জোরটা হলো সবচেয়ে বেশি। হ্যাঁ, শরীরটা অবশ্যই সুস্থ রাখতে হবে। আমি মোটামুটি সুস্থ, কিন্তু আমার বডি ওয়েট বেশির জন্য আমার পায়ে একটু সমস্যা থাকলেও আমি চেষ্টা করি সবসময় পাটাকে সুস্থ রাখার। এই দেখো এখান থেকে একটুখানি তোমাদের ভিউটা দেখিয়ে দিই। সুন্দর দেখো, কুয়াশায় ঢেকে গেল। এই দেখো অপূর্ব। না আসলে কিন্তু অনেক কিছু মিস করতাম। বৃষ্টি 2-1 ফোঁটা পড়তে শুরু করেছে, সেজন্য আমাদের এবার এগিয়ে যেতে হবে। না, ও নিচে রয়ে গেছে। যা চলো চল, আগাতে আগাতেই আমরা আর একটুখানি ভিডিও করতে করতে আগাই। 200-300 কেজি হলে কি হবে, এটা অনেক রড দেওয়া আছে, অনেকগুলো ভাঙলেও কিছু হবে না। এই ছাতা মাথায় দিয়ে হাঁটলাম এতক্ষণ আমি, না ছাতা মাথায় দিয়ে হাঁটলাম, কারণ রোদ্রু প্রচন্ড। যখন দেখলাম রোদটা নিভে এসেছে, তখন এই যে ছাতাটা বন্ধ করে এই যে আবার হাতের মধ্যে ঝুলিয়ে নিয়েছি। হ্যাঁ যাক, বলো তো, বলতে তো পারবো না। দূরে ব্রিজটা দেখতে পাচ্ছি, ওখান থেকে কিন্তু আমরা এসছি, আবার ওখানেই কিন্তু ফিরে যাব। ওখানে আমাদের গাড়ি পার্ক করা হয়েছে। এই দ্বিতীয় ব্রিজটা, এটা ক্রস করলেই মোটামুটি খানিকটা এগিয়ে যাব। এই যে রাজ্য জয় করে আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নির্দিষ্ট গন্তব্য, যেখানে আমাদের গাড়ি রাখা রয়েছে। কি গাছ জানি না, এ দেখো ছোট ছোট গুটি গুটি ফল হয়ে আছে। পাহাড়ি এলাকার কি গাছ এটা জানি না, কি গাছ তোমরা কি কেউ জানো? দেখো ছোট্ট ছোট্ট ফল, কমলা রঙের। লালসাবুঙ্গা পার্কে প্রবেশের সময় এই মূর্তিগুলো চোখে পড়লো। ঠিক পার্কে ঢুকতেই বাঁ হাতে এই মূর্তিগুলো দাঁড় করানো রয়েছে। লালসাবুঙ্গা পার্ক থেকে বেরিয়েই আমাদের গাড়ি ছুটে চলল মিজোরাম স্টেট মিউজিয়ামের পথে। আর তখনই শুরু হলো ফোঁটা ফোঁটা বৃষ্টি। এই পাহাড়ের এই এক অদ্ভুত ব্যাপার, দেখতে দেখতেই হঠাৎ কখন বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে, আবার দেখতে দেখতেই মুহূর্তের মধ্যে বৃষ্টি থেমেও যাচ্ছে। খুব যে অনেকক্ষণ সময় ধরে বৃষ্টি হচ্ছে তা কিন্তু নয়। পথ চলতে চলতেই নজরে এলো আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রচুর চার্চ। এখানে কিন্তু বেশ অনেকগুলো চার্চ, যেখানেই যাচ্ছি বেশ অলিতে গলিতে চার্চের দেখা মিলবে। আর একটা অদ্ভুত ব্যাপার নজরে এলো, এখানে চারিদিকে ছড়ানো ছিটানো পাহাড় থাকলেও কিন্তু ঠান্ডা কিন্তু একেবারেই নেই। একদম খুব ঠান্ডাও নয়, খুব গরমও নয়, খুব সুন্দর একটা আবহাওয়া। রাস্তার একধার দিয়ে দাঁড়িয়ে রয়েছে অনেক একই ধরনের গাড়ি এবং স্কুটি। এখানে কিন্তু কোনো রকম টোটোর দেখা মিলল না। এই যে সকলেরই গাড়ির মধ্যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এগুলো রাস্তার ধার থেকে এই যে আমরা কলা নিলাম, তাই না? হ্যাঁ, এগুলোই তো মজা আর কি।
পথ চলতে চলতেই পথের পাশে বেশ সুন্দর সাজানো গোছানো অনেকগুলো বাড়ির দেখা মিলল। এগুলো খুব বড় বড় বাড়ি না হলেও ছোট ছোট বাড়িগুলো বেশ সুন্দর করে সাজানো। আর এখানেই রয়েছে রাজভবন। এখানে পথ চলতে চলতে আর একটা বিষয় যেটা খুব ভালো লাগলো, কোনো গাড়ি বা স্কুটি তার গন্তব্যের দিকে ছুটে চলেছে, কিন্তু কেউ কিন্তু কাউকে ওভারটেক করে নয়। রাস্তার মোড়ে মোড়ে দেখলাম দাঁড়িয়ে রয়েছে ট্রাফিক পুলিশ। তার সিগন্যাল অনুযায়ী কিন্তু গাড়ি বা স্কুটিগুলো চলাচল করছে। এই পাহাড়ি এলাকায় সকলেই ছুটে চলেছে খুব সন্তর্পণে। আমাদের ড্রাইভার আমাদের জানালো পথের বাঁ পাশে দাঁড়িয়ে থাকা যে বিল্ডিংটি রয়েছে এটি হলো অ্যাসেম্বলি হাউস। অ্যাসেম্বলি হাউস পার করেই খানিকটা এগিয়ে যেতেই ড্রাইভার বলল এটি হলো 0 পয়েন্ট। 0 পয়েন্ট পার করে আরেকটু সামনের দিকে এগিয়ে যেতেই নজরে এলো আসাম রাইফেলের অফিস। আরও খানিকটা এগিয়ে যেতেই নজরে এলো রাস্তা পারাপারের জন্য তৈরি করা রয়েছে ওয়াক ওয়ে, যেখান দিয়ে ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তার এপার ওপার করতে পারে এবং কোনো রকম গাড়ি ঘোড়ার কবলে যেন না পড়ে। এটা আই কেয়ার হসপিটাল। বিল্ডিংটা কিন্তু বেশ বড়। আর একটু এগিয়ে যেতেই রাস্তার ডান হাতে দেখা গেল আইজলের সিভিল হসপিটাল। হসপিটালটা কিন্তু বেশ অনেকটাই বড়, অনেকটা এলাকা জুড়ে। রাস্তা চলতে চলতে নজরে এলো একটি শপিং মল মিলেনিয়াম সেন্টার। এখানকার রাস্তাগুলো সরু হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তার ডান ধারে এটা কিন্তু একটা ট্রাফিক পয়েন্ট। এখানে এসে কিন্তু শাড়ি পরা কাউকে নজরে এলো না। শার্ট প্যান্ট বা এদের যে স্থানীয় পোশাক, নিচে এক টুকরো লুঙ্গির মতো উপরে একটা শার্ট, এই ধরনের পোশাকেই কিন্তু এখানকার মেয়েদের দেখা গেল। চারিদিকটা পর্যবেক্ষণ করতে করতেই আমাদের গাড়ি পৌঁছে গেল মিজোরাম স্টেট মিউজিয়ামের গেটে। আমরা মিউজিয়ামের গেটে পৌঁছে দেখতে পেলাম যে আধ ঘন্টার মধ্যেই মিউজিয়ামটা বন্ধ হয়ে যাবে। তখন খুব দ্রুত গতিতে আমরা টিকিট কেটে নিয়ে মিউজিয়ামের ভেতরে প্রবেশ করলাম। আমরা শনিবার দিন এই মিউজিয়ামে গিয়েছিলাম, সেখানে লেখা ছিল 2টো পর্যন্ত এই মিউজিয়ামটি খোলা থাকবে। রবিবার দিন কিন্তু এই মিউজিয়ামটা বন্ধ থাকে। এখানে 30 টাকা করে টিকিট কেটে আমাদের প্রত্যেককে ভেতরে প্রবেশ করতে হলো, আর মোবাইল নিয়ে প্রবেশ করার জন্য এক্সট্রা চার্জ নিল। Pakata som diesel mi. মোবাইল রাখতে হবে? না না Tignan lang ay. টাকা দিয়ে দিছি মোবাইল রাখতে হবে নাকি না? ভিজিটিং আওয়ার ये তোমরা দেখে নিতে मोबाइल পারো। लेके जाने से फिर एक्स्ट्रा 20 रुपया देना पड़ेगा। 140 20 টাকা করে দিয়ে দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখানে কিন্তু বেলা 2টোর মধ্যে কিন্তু মিউজিয়ামটা বন্ধ হয়ে যায়। কাল কাল পুইলক থাইম সেটা শনিবার দিন। আর অন্যান্য দিন এই যে এখানে দেখো চার্টটা দেওয়া আছে। সোমবার 1টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত, 10টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত, শুক্রবারেও তাই, মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত একই টাইম 10টা থেকে 4টা 30, আর শনিবার দিন 10টা থেকে 2টো পর্যন্ত। সোমবারটাও কিন্তু 1টা থেকে 4টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। আর সেপ্টেম্বর অক্টোবর মাসে 3টা 30 মিনিট পর্যন্ত খোলা থাকে। এই দেখো, তোমরা দেখে নিতে পারো এই যে মিউজিয়ামে কি কি রয়েছে। হ্যাঁ, এই যে ইচ্ছা মতো করতে হবে। এই দেখো এখানে মিজোরামদের যে সমস্ত কালচার সেগুলোই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, মিজো ফ্যামিলি।
এই যে এখানে একটা মিজো ফ্যামিলি রয়েছে। এটা কোন জায়গা? এখানকারই পাহাড়ি অঞ্চলেরই কোন সিন। গলা কেটে কেটে ঝুলিয়ে রেখেছে। এটা কি হতো এখানে এর আগে এরকম? হ্যাঁ ওই দেখো গাছের মধ্যে গলা কেটে ঝুলিয়ে রেখেছে। এটা ঘটনা অবশ্য ঠিক জানা নেই, তবে চশমাটা আমি ফেলে এসেছি। ওখানে কি লেখা আছে এখানে? হ্যাঁ মাথায় মাথায় আমি তো সানগ্লাস পরে দেখতে পাচ্ছি না। সেটাকে দেখা যাবে তাহলে। হয়তো বা। আচ্ছা এদের কি মানে ফ্যামিলি কি এত বড় হয়? এই যে এখানে মিজো ফ্যামিলি আছে হচ্ছে তার 39টা বিয়ে। আচ্ছা হ্যাঁ 94টা সন্তান এখনো আছে। এখনো ফ্যামিলি আছে। 21 মানে 21 সালে ভদ্রলোক মারা গেছে। আচ্ছা তার ফ্যামিলির লোক 93টা নাতি নাতনি। হ্যাঁ আমি দেখেছিলাম, একখানে থাকে। হ্যাঁ দেখেছিলাম। এখানে সব বিশেষ বিশেষ ব্যক্তিদের ফটো সমেত নাম সমেত টাঙানো রয়েছে। এতটা যদিও পড়ার সময় নেই, দুটোর মধ্যে এই মিউজিয়াম বন্ধ হয়ে যাবে, তাই সবগুলো পড়ে তোমাদেরকে শোনাতে পারছি না। তোমরা কাইন্ডলি একটু দেখে নিও। এখানে রয়েছে এই দেখো অ্যানথ্রোপোলজিক্যাল গ্যালারি। এখানে ঢুকে দেখতে পারবো কি কি রয়েছে। সম্ভবত এদের গয়নাগাটিগুলো সাজানো রয়েছে। কি ধরনের গয়না এরা ব্যবহার করে মিজোরা কি ধরনের গয়না ব্যবহার করে আর কি ধরনের বাড়িঘর ব্যবহার করে। এ দেখো এখানে সেই ছবিগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে। এই যে মিজোদের বাসগৃহ। এ দেখো, তুমি ভিডিও করো না ছোট ছোট করে? হ্যাঁ করো, আমি নিব। এ দেখো এটা কিন্তু মিজোদের বাসগৃহ। এই যে এরা তামাক সেবন করে যে এগুলোতে করে। এই দেখো এরা এই ধরনের বেতের জিনিস যেগুলো করে মাছ টাছ ধরে নিয়ে আসে, এ দেখো, বা বিভিন্ন রকম জিনিস রাখতেও প্রয়োজন হয়। সবগুলো পড়বার সময় নেই। সম্ভবত এটা ওদের মাথায় পড়বার মুকুট। মিজোরা এই ধরনের মুকুট ব্যবহার করে। আর গলাতে কিন্তু এই ধরনের মালা ব্যবহার করে। মালা ব্যবহার করে। অনেক ওখানে পার হয়েছে, যেটা থেকে ছাড়ছিলাম ওরা চেয়ে ও চেনেই না। ওকে বলে আমি ইয়ের সাথে কথা বলি, বললো না তখন দেয় ওর সাথে কথা বলি। আমার পরে বললাম এই দেখো এখানে, এই দেখো কড়ি দিয়ে বানানো একটা হার, বিশাল বড়। এখানে বোঝা যাচ্ছে কিনা জানি না, বিশাল বড়। না, এটা আলাদা আলাদাই করতে হবে, মিউজিয়ামটা আলাদাই করতে হবে।
এই দেখো, এই জিনিসগুলো মনে হয় গয়নাকাটি হিসাবে ব্যবহার করতো, এখনো করে এরা। এই দেখো, এগুলো হাতে পায়ে পরবার সব গয়না, মাথায় লাগানোর কাটা। এই দেখো জাল, এখানেও রয়েছে নিজেদের বাসযোগ্য বাড়ি মডেল হিসেবে তৈরি করা রয়েছে। এই দেখো, এখানেও বানানো রয়েছে আর একটা মডেল। আর এখানে দেখলাম প্রচুর বাঁশ, সম্ভবত এই কারণেই এদের বাসগৃহগুলো বাঁশ দিয়ে তৈরি। এখন যদিও প্রচুর পাকা বাড়ি হয়েছে। এখানে রাখা আছে, এটা কি ঠিক জানি না, দেখি এখানে কি লেখা আছে। মিট্টি আরনা কুয়াং। ও আচ্ছা আচ্ছা, এটা কিন্তু মৃতদেহ রাখবার কফিন। এটা করে মৃতদেহ রাখা হয়। এ দেখো, এখানে কি ধরনের পাথর পাওয়া যায়। এই দেখো শিলা, কি ধরনের শিলার স্তর কিরকম। এই বাঁশের চোঙ, এগুলো দিয়ে এই বিভিন্ন ধরনের যে জিনিস তৈরি করা আছে। দেখো, এই যে অস্ত্র হিসাবে কিন্তু যেগুলো ব্যবহার করতো বা করে এরা, সেগুলো। দেখো কাঠ দিয়ে তৈরি, এটা কি ঠিক বুঝতে পারছি না, নিচে যদিও লেখা রয়েছে। আমার চশমা ফেলে এসেছি গাড়িতে, সানগ্লাসে যদিও পাওয়ার আছে, কিন্তু তাও অসুবিধা হচ্ছে পড়তে। এথনোলজিক্যাল গ্যালারি, এথনোলজিক্যাল গ্যালারি। দেখি কি কি আছে এখানে। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে কাঁসর ঘন্টা, এগুলো আমরাও অবশ্য ব্যবহার করি। এটাকে এদের বাদ্যযন্ত্র। এগুলো অস্ত্রশস্ত্র ঢাল হিসাবে ব্যবহার করা হতো। এখন পরিবর্তনের সাথে সাথে এরা নিজেদেরকে অনেকটা পরিবর্তন করেছে। এই ধরনের, এই দেখো শিঙা, যেটা শিঙা টাইপের বাঁশি, কিন্তু প্রচুর বাঁশের জিনিস দেখলাম এখানে রয়েছে। প্রচুর বাঁশ পাওয়া যায় জন্যই মনে হয় বাঁশ দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিস তৈরি করত। এই দেখো, এগুলো কি দিয়ে তৈরি? আচ্ছা, দেখি কি লেখা রয়েছে এখানে।
রিকভারি অফ অ্যাক্সিডেন্টাল, ফাইন্ডিং অফ পট বুরিয়াল অ্যাট আইলাং মেমিট ডিস্ট্রিক্ট। সম্ভবত এগুলো মাটি দিয়ে তৈরি, পোড়া মাটি দিয়ে। এটা তো দেখে মনে হচ্ছে কোনো কুমড়ো টুমড়োর খোসা থেকে তৈরি। এগুলো পশুর সব হাড়। এই দেখো একটা জার, সেটা আবার বেত দিয়ে ওই রকম একটা কভার তৈরি করে তার মধ্যেই দেখো বসানো। এগুলো সম্ভবত পোড়া মাটির বলেই মনে হচ্ছে। হ্যাঁ, এনগান বেল। এগুলো কোনো কিছু জাল দেওয়ার কাজে ব্যবহৃত হতো। এই দেখো বিশাল বড় একটা ড্রাম। হ্যাঁ চলো, আসছি আসছি আসছি। সেই মমের মতো আমাকেও রেখে বন্ধ করে দেবে নাকি? এই দেখো এরা যে ধরনের বাসন কোসন ব্যবহার করতো তারই একটা চিত্র কিন্তু এখানে তুলে দেওয়া হয়েছে। না ঠিক আছে, দুটোর মধ্যে মিউজিয়াম আজকে বন্ধ হয়ে যাবে। আজকে হলো শনিবার, সেই জন্যই সবাই তাড়াহুড়ো করছে। প্রায় 2টো বাজে। এখানে তুলো রয়েছে, চরকা রয়েছে। এই চরকাতে আগে সুতো কাটা হতো, তারই একটা ছোট্ট সংস্করণ। এই যেখানেও বাঁশের চরকা বানানো রয়েছে, সুতোটাকে পাকানো হতো এখানে। এই যে তাঁত বানানো রয়েছে দেখো ছোট্ট করে। এই যে মিজেও কাপড় চোপড় কিছু এখানে রাখা আছে। এই দেখো এগুলো সবই কিন্তু বাঁশ দিয়ে তৈরি। যাচ্ছি যাচ্ছি, হয়ে গেছে, আসছি আসছি। আসলে বন্ধ হয়ে যাবে জন্য আর 5-7 মিনিট বাকি আছে, সেজন্য সবাই খুব তাড়াহুড়ো করছে। সব আমাকে রেখে নিশ্চয়ই বন্ধ করে দেবে না। এই মিউজিয়ামটা ঘুরে আমাদের মোটামুটি দেখা হলো। এবার এই মিউজিয়ামটা ঘুরে আমাদের দেখা হলো। এবার আবার আমরা গাড়িতে গিয়ে দেখি নির্দিষ্ট গন্তব্য। সম্ভবত আমরা এখন যাব সলোমন টেম্পল। এই টেম্পল 4টার মধ্যে বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। এটা হলো প্রথম পর্ব, আর দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্ব এরপর প্রচারিত হবে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দ্বিতীয় দিনের দ্বিতীয় পর্বে তুলে ধরবো সলোমন টেম্পল ও পিক রেস্টুরেন্টের বিবরণ। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো।